সবাইকে স্বাগত। আজ আমরা জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটা নিয়ে এর গভীরে ডুব দিতে চলেছি। বইটির মূল ধারণাটা শুনতে খুবই সহজ। ছোট ছোট অভ্যাস সময়ের সাথে জীবনে বিশাল একটা পরিবর্তন আনতে পারে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই বইয়ের মূল কৌশলগুলো এমনভাবে কাটাছেড়া করা যাতে আমরা বুঝতে পারি কিভাবে ভালো অভ্যাস সহজে তৈরি করা যায় আর খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আর এই আলোচনা শুরু করার জন্য বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের কথা ভাবা যেতে পারে। আমরা তো তাকে তার সাফল্যের চূড়ায় দেখেছি, কিন্তু তার শুরুর গল্পটা কিন্তু অন্যরকম ছিল। হাই স্কুল টিমেও সুযোগ পাননি, তাই না? ঠিক, বাদ পড়েছিলেন, কিন্তু তার কোচ ডিন স্মিথ শুধু তার প্রতিভা দেখেননি, দেখেছিলেন তার প্রতিদিন একটু একটু করে ভালো করার যে ক্ষমতাটা সেটাকে। তার শটগুলো নিখুঁত ছিল না, কিন্তু তিনি ঘন্টার পর ঘন্টা শুধু বেসিক ড্রিবলিং আর শুটিং প্র্যাকটিস করতেন। ওই ছোট ছোট প্রায় অদৃশ্য কাজগুলোই কিন্তু তাকে কিংবদন্তি বানিয়েছে। এটাই তো আসল কথা। তার সাফল্যটা রাতারাতি আসেনি, এসেছে হাজার হাজার ছোট ছোট পদক্ষেপের যোগফল হিসাবে। একদম। চলুন এই ছোট অভ্যাস বা অ্যাটমিক হ্যাবিটসের আশ্চর্যজনক শক্তিটা নিয়েই কথা বলা যাক। বইটিতে লেখক প্রতিদিন মাত্র 1% উন্নতির কথা বলেছেন। শুনতে খুব সামান্য মনে হলেও এর প্রভাব নাকি অবিশ্বাস্য। এই 1% উন্নতির ধারণাটা কি আসলেই বাস্তবসম্মত, নাকি এর পেছনে চক্রবৃদ্ধি সুদের মতো কোনো গাণিতিক ধারণা কাজ করে যা আমরা সহজে বুঝতে পারি না? দারুণ একটা প্রশ্ন, আর উত্তরটা হলো হ্যাঁ, এর পেছনে চক্রবৃদ্ধি সুদের মতেই একটা শক্তিশালী গাণিতিক যুক্তি কাজ করছে। এই ধারণাটা ব্যাখ্যা করার জন্য ব্রিটিশ সাইক্লিং টিমের উদাহরণটা অসাধারণ। ওহ হ্যাঁ, আমি শুনেছি এই গল্পটা। 2003 সাল পর্যন্ত তারা ছিল খুবই সাধারণ মানের একটা দল। প্রায় 100 বছরে অলিম্পিক্সে মাত্র একটা গোল্ড মেডেল জিতেছিল। ভাবা যায়? 100 বছরে একটা? হ্যাঁ, কিন্তু এরপর কোচ হিসাবে আসেন ডেভ ব্রেলসফোর্ড। তিনি মার্জিনাল গেইনস বা প্রান্তিক লাভের একটা ধারণা নিয়ে আসেন। তার দর্শন ছিল খুব সরল। সাইক্লিংয়ের সাথে যুক্ত প্রত্যেকটি ছোট বিষয়ে যদি মাত্র 1% উন্নতি করা যায়, তাহলে সব মিলিয়ে তার প্রভাব হবে বিশাল। আর সে ক্ষেত্রগুলো কিন্তু শুধু সাইকেলের টায়ার বা সিটের ডিজাইন উন্নত করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাই না? আমি শুনেছি তিনি আরও গভীরে গিয়েছিলেন। অনেক গভীরে। আমরা সবাই জানি সাইকেলের সিট আরও আরামদায়ক করা বা টায়ারের গ্রিপ ভালো করার কথা, কিন্তু ডেভ ব্রেলসফোর্ড এতটাই খুঁতখুঁতে ছিলেন যে তিনি দলের ট্রাকের ভেতরের দেয়ালও সাদা রং করিয়েছিলেন। বলেন কি? ট্রাকের দেয়াল কেন? কারণটা শুনলে অবাক হতে হয়। তার যুক্তি ছিল, সাদা দেয়ালে ধুলোর সামান্য কণাও চোখে পড়বে, আর তা দেখে বোঝা যাবে বাইকগুলো কতটা পরিষ্কার রাখা হচ্ছে। তিনি খেলোয়াড়দের জন্য ঘুমানোর বালিশ আর ম্যাট্রেস পর্যন্ত সাথে নিয়ে যেতেন। আচ্ছা। যাতে হোটেলে তাদের ঘুম ভালো হয়। এমনকি তিনি একজন সার্জনকে দিয়ে খেলোয়াড়দের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শিখিয়েছিলেন, যাতে ঠান্ডা বা ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। অবিশ্বাস্য। ট্রাকের ভেতরের দেয়াল সাদা রং করা, এটাই হলো 1% উন্নতির চরম পর্যায়। আলাদাভাবে দেখলে এই কাজগুলোকে তো পাগলামি মনে হতে পারে। ঠিক তাই। কিন্তু যখন এই শত শত ছোট উন্নতি একসাথে কাজ করা শুরু করল, তার ফল ছিল অভাবনীয়। মাত্র 5 বছরের মধ্যে এই টিম বিশ্ব সাইক্লিংয়ে আধিপত্য বিস্তার শুরু করে। 5 বছরেই? হ্যাঁ, এবং পরের দশকে তারা অলিম্পিক্স আর ট্যুর ডি ফ্রান্সে একের পর এক জয় পায়। গাণিতিকভাবে দেখলে যদি কেউ প্রতিদিন মাত্র 1% উন্নতি করে, তাহলে 1 বছরে তার উন্নতি হবে প্রায় 37 গুণ। 37 গুণ? অন্যদিকে প্রতিদিন 1% অবনতি হলে বছর শেষে সে প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে। ধরুন প্রতিদিন 20 পৃষ্ঠা বই পড়া হয়তো কিছু মনে হবে না, কিন্তু বছর শেষে 7300 পৃষ্ঠা পড়া হয়ে যাবে, যা প্রায় 30-35টি ভালো বইয়ের সমান। এটাই যৌগিক প্রভাবের শক্তি। এই যৌগিক প্রভাবের শক্তিটা আসলেই অবাক করার মতো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, শুধু প্রতিদিন করলেই কি হবে? আমাদের লক্ষ্যটা ঠিক কি হওয়া উচিত? শুনেছি বইটিতে লেখক লক্ষ্য আর সিস্টেমের মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছেন। হ্যাঁ, এবং এটা বইটির অন্যতম মূল ভিত্তি। লক্ষ্য হল সেই ফলাফল যা আমরা অর্জন করতে চাই, যেমন একটি বই লেখা শেষ করা, আর সিস্টেম হল সেই প্রক্রিয়া যা আমাদের সেই ফলাফলের দিকে নিয়ে যায়,
যেমন প্রতিদিন সকালে 1 ঘন্টা লেখালেখি করা। আচ্ছা। লেখক বলছেন বিজয়ীরা এবং পরাজিতরা উভয়েরই লক্ষ্য একই থাকে। অলিম্পিক্সে তো সবাই গোল্ড মেডাল জিততে চায়, কিন্তু যেতে তো একজনই। পার্থক্যটা গড়ে দেয় তাদের সিস্টেম। তার মানে লক্ষ্য আমাদের একটা দিকনির্দেশনা দেয়, কিন্তু সিস্টেমই আমাদের অগ্রগতি নিশ্চিত করে। একদম। আর লক্ষ্য অর্জনের পর কি হবে সেটা নিয়েও তো একটা সমস্যা আছে। ম্যারাথন দৌড়ানোর লক্ষ্য পূরণ হলে দৌড়ানোর আর কোনো তাগিদ থাকে না। কিন্তু যদি দৌড়ানোটা একটা সিস্টেমের অংশ হয়, তাহলে লক্ষ্য পূরণের পরেও সেটা চলতে থাকে। ঠিক। লক্ষ্য হল একটা সাময়িক মুহূর্ত, কিন্তু সিস্টেম হল জীবনযাপনের একটা অংশ। আর এই সিস্টেম আমাদের পরিচয়ের সাথে গভীরভাবে যুক্ত। বইয়ের যে ধারণাটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে সেটা হল পরিচয় ভিত্তিক অভ্যাস। ও হ্যাঁ। আমরা সাধারণত কি করতে চাই তা নিয়ে ভাবি, কিন্তু আমি কে হতে চাই সেই ভাবনাটা দিয়ে শুরু করা, এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। এটা সত্যি একটা যুগান্তকারী ধারণা। আমরা যা বারবার করি সেটাই আমাদের পরিচয়ে পরিণত হয়। কেউ যদি প্রতিদিন লেখে, সে ধীরে ধীরে নিজেকে একজন লেখক হিসেবে ভাবতে শুরু করে। আবার উল্টোটাও সত্যি। কিভাবে? যদি কেউ নিজেকে একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে পরিচয় দেয়, তাহলে তার জন্য স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া বা ব্যায়াম করাটা অনেক সহজ হয়ে যায়, কারণ এটা তার পরিচয়ের সাথে সাংঘর্ষিক নয়। অভ্যাস এবং পরিচয় একে অপরের পরিপূরক। কিন্তু এখানে একটা সমস্যা আছে। যদি কারোর মনে গেঁথে যায় যে আমি অলস বা আমি সকালে উঠতে পারি না, তাহলে তো নতুন অভ্যাস তৈরি করা প্রায় অসম্ভব। এই পুরনো পরিচয়ের সংকট থেকে বেরোনোর উপায় কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই সংকট থেকে বের হওয়ার জন্য লেখক একটি 3 ধাপের প্রক্রিয়ার কথা বলেছেন। প্রথমত, সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া যে আপনি কেমন মানুষ হতে চান। এটা ফলাফলের কথা ভাবা নয়, বরং পরিচয়ের কথা ভাবা। যেমন আমি 10 কেজি ওজন কমাতে চাই না ভেবে আমি একজন ফিট এবং কর্মঠ মানুষ হতে চাই ভাবা। দ্বিতীয়ত, ছোট ছোট কাজের মাধ্যমে সেই নতুন পরিচয়কে প্রমাণ করা। প্রতিবার জিমে যাওয়া আপনি আপনার ফিট পরিচয়ের পক্ষে একটি করে ভোট দিচ্ছেন। বাহ, ভোটের আইডিয়াটা তো দারুণ। প্রতিটিবার ফাস্টফুড এড়িয়ে যাওয়া আপনি আপনার স্বাস্থ্য সচেতন পরিচয়ের পক্ষে ভোট দিচ্ছেন। আর তৃতীয় ধাপটা কি? তৃতীয় ধাপ হল এই ছোট ছোট জয়গুলোকে নিজের পরিচয়ের অংশ করে নেওয়া। যখন আপনার কাছে যথেষ্ট প্রমাণ বা ভোট জমা হবে, তখন আপনার মস্তিষ্ক নতুন পরিচয়টিকে বিশ্বাস করতে শুরু করবে। তার মানে আমি ধূমপান ছাড়তে চাই বলার চেয়ে আমি একজন অধূমপায়ী এই পরিচয় গ্রহণ করা অনেক বেশি শক্তিশালী। ঠিক, কারণ প্রথম বাক্যটি এখনও পুরনো পরিচয়কে ধরে রাখছে, শুধু তা ছাড়ার চেষ্টা করছে, কিন্তু দ্বিতীয় বাক্যটি একটি নতুন পরিচয় তৈরি করছে। দারুণ। তাহলে এই পরিচয় আর অভ্যেস বদলানোর জন্য লেখক যে 4টি সহজ নিয়মের কথা বলেছেন সেগুলোর গভীরে যাওয়া যাক। ভালো অভ্যেস তৈরির জন্য লেখক 4টি ধাপের কথা বলেছেন। প্রথমটি হল অভ্যেসটিকে একেবারে চোখের সামনে রাখা বা স্পষ্ট করে তোলা। হ্যাঁ, এর কারণ হল আমাদের অনেক অভ্যেসই প্রায় স্বয়ংক্রিয়ভাবে চলে। আমরা হয়তো টেরও পাই না যে দিনে কতবার ফোন চেক করি। এই বিষয়ে সচেতন হওয়ার জন্য লেখক হ্যাবিট স্কোরকার্ড নামে একটি কৌশলের কথা বলেছেন। সেটা কি রকম? দিনের প্রতিটি কাজ, যেমন সকালে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সবকিছু লিখে তার পাশে ভালো, প্লাস, খারাপ, মাইনাস বা নিরপেক্ষ ইকুয়ালস টু চিহ্ন দেওয়া। এই সহজ অনুশীলনটি আমাদের নিজের আচরণ সম্পর্কে চোখ খুলে দেয়। আচ্ছা, সচেতন হওয়ার পর আসে পরিকল্পনা। শুধু আমি ব্যায়াম করব ভাবলে কাজ হয় না। লেখক বলছেন পরিকল্পনাটা হতে হবে সুনির্দিষ্ট। ঠিক, একে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন বা সুস্পষ্ট পরিকল্পনা। এর একটি সূত্র আছে, আমি আচরণ করব সময়টায়, স্থানে। যেমন, আমি প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার বসার ঘরের মেঝেতে 20 মিনিটের জন্য যোগব্যায়াম করব। এই ধরনের নির্দিষ্ট পরিকল্পনা থাকলে কাজটি করার সম্ভাবনা 200 থেকে 300% বেড়ে যায়, কারণ আমাদের মস্তিষ্ককে আর সিদ্ধান্ত নিতে হয় না কখন বা কোথায় কাজটি করতে হবে। বেশ, তাহলে দ্বিতীয় নিয়মটি হল অভ্যাসটিকে আকর্ষণীয় করে তোলা। কিন্তু ব্যায়াম করা বা স্বাস্থ্যকর খাওয়া তো অনেকের কাছে আকর্ষণীয় মনে হয় না। সেক্ষেত্রে কি করা যায়? এখানে টেম্পটেশন বান্ডলিং বা প্রলোভনকে জুড়ে দেওয়ার কৌশলটি খুব কার্যকর।
এর মানে হলো যে কাজটি আপনি করতে চান, মানে আপনার ভালো লাগে। want to do। হ্যাঁ, তার সাথে যে কাজটি আপনার করা উচিত বা শুড ডু তাকে জুড়ে দেওয়া। যেমন আপনি যদি আপনার প্রিয় কোনো শো দেখতে চান, তাহলে নিয়ম করতে পারেন যে জিমে ট্রেডমিলে ৩০ মিনিট হাঁটার সময় শুধু সেই শো দেখবেন। বাহ, এটা তো দারুণ আইডিয়া। এতে আপনার মস্তিষ্ক ব্যায়াম করার সাথে একটি আনন্দদায়ক অভিজ্ঞতাকে যুক্ত করে ফেলবে, যা ব্যায়ামকে আরও আকর্ষণীয় করে তুলবে। সামাজিক প্রভাবও তো এখানে একটা বড় ব্যাপার, তাই না? আমরা যাদের সাথে মিশি তাদের অভ্যাসগুলো আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। একদম। মানুষ হিসেবে আমরা কোনো গোষ্ঠীর অংশ হতে চাই। যদি আমাদের বন্ধু বা পরিবারের সদস্যরা বই পড়া বা স্বাস্থ্যকর জীবনযাপনকে গুরুত্ব দেয়, তখন সেই অভ্যাসগুলো আমাদের কাছেও আকর্ষণীয় ও স্বাভাবিক মনে হয়। আমরা এমন একটি গোষ্ঠীর অংশ হতে চাই যেখানে আমাদের কাঙ্ক্ষিত আচরণটি হলো সামাজিক নিয়ম। তৃতীয় নিয়মটি হল এটাকে সহজ করুন। এটা আমার খুব পছন্দের। কিন্তু ২ মিনিটের নিয়মটা কি বড় কোনো অভ্যাস, যেমন প্রতিদিন ১ ঘন্টা ব্যায়াম করার ক্ষেত্রে একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? মানে শুরুতে ২ মিনিট করলাম, কিন্তু তারপর ১ ঘন্টায় যাব কিভাবে? এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন। 2 মিনিট রুল বা ২ মিনিটের নিয়মের মূল উদ্দেশ্য কিন্তু ১ ঘন্টায় পৌঁছানো নয়। এর মূল দর্শন হল অভ্যাসটি শুরু করা। আমাদের সবচেয়ে বড় বাধা হল শুরু করাটা। ঠিক। তাই নিয়মটা হল যে কোনো নতুন অভ্যাস মাত্র ২ মিনিট দিয়ে শুরু করতে হবে। প্রতিদিন বই পড়াকে বদলে প্রতিদিন ১ পৃষ্ঠা পড়া করতে হবে। ১ ঘন্টা ব্যায়াম করাকে বদলে ব্যায়ামের পোশাক পরা করতে হবে। একবার শুরু করে দিলে গতিটা ধরে রাখা অনেক সহজ। ও আচ্ছা, মূল উদ্দেশ্য হল অভ্যাসটি শুরু করার কাজটাকে যতটা সম্ভব সহজ করা, যাতে কোনো অজুহাতই না থাকে। একদম। আর পরিবেশকেও তো সহজ করে তোলা যায়। হ্যাঁ, পরিবেশ ডিজাইন করা এই নিয়মের সবচেয়ে শক্তিশালী অংশ। অবশ্যই। সকালে ঘুম থেকে উঠে জল খাওয়ার অভ্যাস করতে চাইলে রাতে ঘুমানোর আগে বিছানার পাশে জলের বোতল রেখে দিন। গিটার বাজানো শিখতে চাইলে গিটারটি কেসের ভেতর আলমারিতে না রেখে বসার ঘরে স্প্যান্ডে রাখুন। মানে ভালো অভ্যাস পালনের পথে যত বাধা আছে সেগুলো সরিয়ে ফেলতে হবে এবং পথটাকে যতটা সম্ভব মসৃণ করতে হবে। ঠিক। এবং চতুর্থ ও শেষ নিয়ম, এটাকে সন্তোষজনক করুন। আমার মনে হয় এখানেই আমরা সবচেয়ে বেশি আটকে যাই। ভালো অভ্যাসের ফল তো দেরিতে আসে, কিন্তু মন চায় তাৎক্ষণিক আনন্দ। একদম ঠিক। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কারের জন্য তৈরি। ধূমপান বা জাঙ্কফুড খাওয়ার আনন্দটা মুহূর্তের, কিন্তু তার খারাপ ফল আসে অনেক পরে। অন্যদিকে ব্যায়াম করার কষ্টটা মুহূর্তের, কিন্তু তার ভালো ফল আসে অনেক পরে। এই সমস্যার সমাধান কি? সমাধান হল ভালো অভ্যাসের জন্য একটি তাৎক্ষণিক পুরস্কারের ব্যবস্থা করা। যেমন ব্যায়াম করার পর নিজেকে একটি ছোট পুরস্কার দেয়া। হতে পারে সেটা প্রিয় কোনো স্বাস্থ্যকর স্মুদি খাওয়া বা কিছুক্ষণ আরাম করা। আচ্ছা। আরেকটি দারুণ উপায় হল হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করা। একটি ক্যালেন্ডারে প্রতিদিন অভ্যাসটি পালন করার পর একটি ক্রস চিহ্ন দেওয়া। যখন আপনি দেখবেন টানা অনেকগুলো ক্রস পড়েছে, তখন একটি চেন তৈরি হবে। এই চেনটা দেখতে খুব সন্তোষজনক লাগে। আর তখন প্রধান কাজ হয়ে দাঁড়ায় ডোন্ট ব্রেক দ্য চেন, বা এই ধারাবাহিকতা না ভাঙা। একদম। এই ছোট সন্তুষ্টি আমাদের চালিয়ে যেতে উৎসাহিত করে। বাহ, এই ৪টি নিয়ম স্পষ্ট করা, আকর্ষণীয় করা, সহজ করা এবং সন্তোষজনক করা আসলেই অভ্যাস গঠনের একটি সম্পূর্ণ নীল নকশা। এবার আসা যাক আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোলের ধারণায়। আমরা প্রায় ভাবি যে সফল ব্যক্তিরা অনেক বেশি ইচ্ছাশক্তির অধিকারী, কিন্তু বইটিতে বলা হচ্ছে এই ধারণাটা একটা মস্ত বড় ভুল। সম্পূর্ণ ভুল। ইচ্ছাশক্তিকে একটি ফোনের ব্যাটারির মতো ভাবা যেতে পারে, যা দিনের শুরুতে ফুল চার্জড থাকে, কিন্তু ব্যবহারের সাথে সাথে কমতে থাকে। ইচ্ছাশক্তির লড়াইয়ে জেতেন না, তারা লড়াইটা শুরুই হতে দেন না। ঠিক। আত্মনিয়ন্ত্রণের সেরা উপায় হল নিয়ন্ত্রণের প্রয়োজনই তৈরি হতে না দেওয়া। এর জন্য পরিবেশকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কার্যকর কৌশল। কিভাবে? খারাপ অভ্যাস এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল তার সংকেত বা কিউ চোখের সামনে থেকে সরিয়ে ফেলা। যদি চিপস খাওয়া কমাতে হয়, তাহলে রান্নাঘরে চিপসের প্যাকেট না রাখাই শ্রেয়। যদি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাতে হয়, তাহলে ফোনের হোম স্ক্রিন থেকে অ্যাপগুলো সরিয়ে রাখা বা নোটিফিকেশন বন্ধ করে দেওয়া উচিত। সংকেত না থাকলে অভ্যাস শুরু হওয়ার ইচ্ছাটাও তৈরি হবে না। ঠিক।
আর উল্টো দিকে ভালো অভ্যাসের সংকেতগুলোকে চোখের সামনে রাখতে হবে। প্রতিদিন ভিটামিন খেতে চাইলে ওষুধের কৌটাটা কিচেন কাউন্টারে রাখুন, ড্রয়ারের ভেতরে নয়। পরিবেশের একটি বড় অংশ হল আমাদের চারপাশের মানুষ, আমাদের পরিবার এবং বন্ধুরা। তাদের ভূমিকাও তো অভ্যাস গঠনে বিশাল। অভ্যাসগুলো কি সংক্রামক? অবশ্যই সংক্রামক। আমরা সামাজিক জীব এবং অজান্তেই আমাদের চারপাশের মানুষদের অনুকরণ করি। বইটিতে একে সোশ্যাল মিররিং বলা হয়েছে। আমরা 3টি গোষ্ঠীকে সবচেয়ে বেশি অনুকরণ করি: কাছের মানুষ মানে পরিবার ও বন্ধু, সংখ্যাগরিষ্ঠ মানুষ মানে সমাজ, এবং ক্ষমতাশালী মানুষ যাদের আমরা সম্মান করি। তার মানে যদি আপনার কাছের বন্ধুদের মধ্যে নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস থাকে, তাহলে আপনারও সেই অভ্যাসটি গ্রহণ করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিঃসন্দেহে আপনি যদি নিজের অভ্যাস পরিবর্তন করতে চান, তাহলে এমন মানুষদের সাথে সময় কাটান যাদের মধ্যে আপনি কাঙ্ক্ষিত অভ্যাসগুলো দেখতে পান। তাদের আচরণ আপনার কাছে স্বাভাবিক মনে হবে এবং তা গ্রহণ করা সহজ হবে। আর কাছের মানুষদের সমর্থনা এখানে খুব জরুরি। হ্যাঁ, আপনার লক্ষ্যগুলো তাদের সাথে শেয়ার করুন এবং তাদের সমর্থন চান। যেমন মদ্যপান ছাড়ার চেষ্টা করলে বন্ধুদের বলুন আপনাকে বারে যাওয়ার জন্য আমন্ত্রণ না জানাতে। সঠিক সামাজিক পরিবেশ আপনার যাত্রাকে অনেক সহজ করে দিতে পারে। এখন প্রতিভা বা ট্যালেন্টের প্রসঙ্গে আসা যাক। সাফল্য কি জিন দ্বারা পূর্বনির্ধারিত, নাকি কঠোর পরিশ্রম দিয়ে যে কোনো কিছু অর্জন করা সম্ভব? এটি একটি জটিল প্রশ্ন। জেমস ক্লিয়ার বলছেন যে জিনের ভূমিকা অবশ্যই আছে। প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট ক্ষেত্রে প্রাকৃতিক সুবিধা থাকে। কেউ হয়তো জন্মগতভাবে লম্বা, যা তাকে বাস্কেটবলে সুবিধা দেয়। ঠিক। তবে জিন আমাদের সম্ভাবনা নির্ধারণ করে, চূড়ান্ত সাফল্য নয়। বুদ্ধিমানের কাজ হল এমন একটি ক্ষেত্র বা খেলা বেছে নেওয়া যেখানে আপনার জিনগত সুবিধা রয়েছে এবং আপনার কঠোর পরিশ্রম সবচেয়ে বেশি ফল দেবে। যেখানে আপনার প্রাকৃতিক ঝোঁক আছে, সেখানে অভ্যাস তৈরি করা অনেক সহজ ও আনন্দদায়ক হয়। অভ্যাস তৈরি বা নতুন কিছু শেখার পথে অনুপ্রেরণা বা মোটিভেশন ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক সময় কাজটা একঘেয়ে লাগতে শুরু করে। এর জন্য বইটিতে গোল্ডিলক্স রুলের কথা বলা হয়েছে। হ্যাঁ, গোল্ডিলক্স রুল। এই নিয়মটি বলে যে আমরা তখনই সবচেয়ে বেশি অনুপ্রাণিত থাকি যখন আমরা এমন কোনো কাজ করি যা আমাদের সামর্থ্যের সীমানায় থাকে। অর্থাৎ কাজটি খুব সহজও নয়, আবার খুব কঠিনও নয়। আচ্ছা। ভাবুন, আপনি যদি একজন পেশাদার টেনিস খেলোয়াড়ের সাথে খেলেন, আপনি দ্রুত হতাশ হয়ে পড়বেন। আবার যদি 4 বছরের বাচ্চার সাথে খেলেন, আপনার একঘেয়ে লাগবে। কিন্তু যদি আপনার সমান দক্ষতার কারো সাথে খেলেন, যেখানে জেতার সম্ভাবনা আছে কিন্তু চেষ্টার প্রয়োজন, তখনই খেলাটা জমে ওঠে। তার মানে চ্যালেঞ্জটি এমন হতে হবে যা আমাদের জন্য অর্জনযোগ্য, কিন্তু কিছুটা কঠিন, সহনীয় মাত্রায় কঠিন। ঠিক তাই, কাজটি ম্যানেজেবলি ডিফিকাল্ট হতে হবে। যখন আমরা এমন একটি কাজ সফলভাবে সম্পন্ন করি, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, যা আমাদের আনন্দ দেয় এবং কাজটি আবার করতে উৎসাহিত করে। সাফল্যের অনুভূতিই হলো সবচেয়ে বড় অনুপ্রেরণা। একদম। তাই আমাদের নিয়মিতভাবে আমাদের চ্যালেঞ্জগুলোকে আপডেট করতে হবে, যাতে আমরা সবসময় এই গোল্ডিলক্স জোনে থাকতে পারি এবং একঘেয়েমি বা হতাশা শিকার না হই। তাহলে আজকের পুরো আলোচনাটা থেকে যে মূল আহা মুহূর্তগুলো উঠে এলো, তা হলো সাফল্য রাতারাতি আসে না, আসে প্রতিদিনের 1% উন্নতির যৌগিক প্রভাবে। লক্ষ্য অর্জনের চেয়ে একটি ভালো সিস্টেম তৈরি করা অনেক বেশি জরুরি। আর আমরা কি করি তার চেয়ে আমরা কে হতে চাই, সেই পরিচয়ভিত্তিক অভ্যাস গঠন করাটা বেশি শক্তিশালী। এবং অভ্যাস পরিবর্তনের জন্য সেই 4টি জাদুকরী নিয়ম: স্পষ্ট করা, আকর্ষণীয় করা, সহজ করা এবং সন্তোষজনক করা। এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে নিজের পরিবেশকে এমনভাবে ডিজাইন করা যাতে ভালো কাজ করাটাই সহজ হয়ে যায়। আমাদের চারপাশের পরিবেশ এবং মানুষজন আমাদের অজান্তেই আমাদের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করে। তার মানে যারা জাপ্তসম্পন্ন তারা অন্যদের চেয়ে বেশি ইচ্ছাশক্তির অধিকারী নন। তারা শুধু নিজেদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে বেশি পারদর্শী। একদম। আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। জীবনের কোন ক্ষেত্রে এমন একটি লক্ষ্য স্থির করা যেতে পারে যা গোল্ডিলক্স নীতি অনুযায়ী আপনার জন্য অসম্ভব নয় কিন্তু চ্যালেঞ্জিং? এমন একটি কাজ যা আপনাকে দীর্ঘমেয়াদে অনুপ্রাণিত রাখতে সাহায্য করবে।
এই ভাবনাটি হয়তো আপনাকে নিজের জীবনে এই ধারণাগুলো প্রয়োগ করার প্রথম পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।